হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। লিড জেনারেশনের ক্লাস মডিউল অনুযায়ী গুগল শিটে ছোট্ট ছোট্ট ২টা বিষয় আমরা এই ক্লাসের মাধ্যমে দেখব। প্রথম বিষয় কিভাবে কপি পেস্ট করতে হয় এবং দ্বিতীয় বিষয় কিভাবে গুগল শিটের একটি রো অথবা একটি কলাম ফ্রিজ এবং আনফ্রিজ করতে হয়। গুগল শিট ব্যবহার করার জন্য আমাদের কিন্তু জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অথবা আমাদের জিমেইল অ্যাকাউন্ট থাকতে হবে। কিভাবে জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এই বিষয়টাও কিন্তু আমরা এই ক্লাসের মাধ্যমে দেখব। আমাদের এই কোর্সটা বিগিনার টু অ্যাডভান্স লেভেলের, সুতরাং আমরা সবকিছুই শুরু থেকে কভার করার চেষ্টা করব। আমরা অনেকেই জিমেইল কি এবং ইমেইল কি এই বিষয়টা এলোমেলো করে ফেলে দিই। তো এই বিষয়টা আমাদের কিন্তু জানা প্রয়োজন যে জিমেইল কি এবং ইমেইল কি। জিমেইল একটা সার্ভিসের নাম, আর জিমেইল হচ্ছে গুগলের একটা সার্ভিস। আর ইমেইল হচ্ছে একটা মেথড, যেই মেথডের মাধ্যমে আমরা অনলাইনে ইলেকট্রনিক মেসেজ আদান প্রদান করে থাকি। আর এই মেথডটাই বিভিন্ন কোম্পানি তাদের নিজস্বভাবে কাস্টমাইজেশন করে নিজস্ব নাম দিয়েছে। যেমন গুগল দিয়েছে জিমেইল, মাইক্রোসফট দিয়েছে হটমেইল, ইয়াহু মেইল। এই ধরনের এক এক কোম্পানি তাদের নিজস্বভাবে এক এক নাম রেখেছে এই মেথডটা কাজে লাগিয়ে। এক একটা সার্ভিস তারা তৈরি করেছে। তো কিভাবে জিমেইল অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করব, এই প্রসেস কিন্তু এখানে দেওয়া আছে। আমাদের gmail.com এই ওয়েবসাইটে যেতে হবে। তারপরে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আমাদের কিন্তু নাম চাবে, ইউজার নেম চাবে, পাসওয়ার্ড চাবে এবং আরও তথ্য চাবে। তো এই ধরনের প্রত্যেকটা ক্লাসের বিষয়বস্তু কিন্তু আমি আমার এই সাইটটাতে পাবলিশ করব ডকুমেন্ট আকারে, যাতে ভিডিও দেখার সাথে সাথেও আপনারা ফুল ক্লাসের একটা ধারণা এইখান থেকে পেয়ে যাবেন। এখন আমরা দেখব কিভাবে জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আমি অলরেডি ক্রোম ব্রাউজার ওপেন করে রেখেছি এবং আমি একটা নতুন ট্যাব নিয়ে নিই। আমরা কিন্তু জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এইখানে লিখতে পারি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট। তো এখানে দেখেন ক্রিয়েট এ জিমেইল অ্যাকাউন্ট, এইটাতে যদি আমি ক্লিক করি, এখানে এখানে কিন্তু সম্পূর্ণ প্রসেস এখানে কিন্তু তারা বলে দিয়েছে। তারপরে এখানে দেখাই যাচ্ছে যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। আমরা এইখানে ক্লিক করে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট, অথবা আমরা সরাসরি কি করতে পারি, জিমেইলের ওয়েবসাইটে আমরা প্রবেশ করতে পারি। আমরা যেহেতু জানি যে gmail.com এইটা লিখলে আমরা জিমেইলের যে হোম পেজটা আছে ওই পেজটাতে আমরা যেতে পারবো। আমি এখানে লিখি gmail.com। gmail.com লিখার পরে দেখেন এইখানে কিন্তু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি। আমার মনে হয় এই বিষয়টা আরো সহজ যদি আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস জানা থাকে। এখানে একটা বিষয় আমি বলে নিই, আমরা যেকোনো ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আমরা ওই ওয়েবসাইটে যাওয়ার পরে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই লেখা থাকবে। অনেক সময় এর পরিবর্তে সাইন আপ লেখা থাকতে পারে। আবার এডুকেশন যে সাইটগুলো আছে সেইখানে কিন্তু রেজিস্ট্রেশন অ্যাকাউন্ট এই ধরনের লেখা থাকতে পারে। তো ওই লেখাতে আমরা যদি ক্লিক করি তাইলে কিন্তু আমাদের অ্যাকাউন্ট খোলার যে প্রসেস, ওই প্রসেসটা আমাদের সামনে ওপেন হবে এবং আমরা ওই প্রসেসটা যদি ফলো করি তাইলে কিন্তু আমরা অ্যাকাউন্ট সহজেই ক্রিয়েট করতে পারি যেকোনো ওয়েবসাইটে। এবং লগইন করার সময় আমরা এখানে দেখতে পাচ্ছি সাইন ইন। অনেক সময় সাইন ইন না থেকে এখানে কিন্তু লগইন লগইন সরাসরি লগইন থাকতে পারে। তো এটাতে ক্লিক করলে কিন্তু আমরা একটা সাইডে লগইন করতে পারি। তো দুইটাই প্রায় সেম। এখানে যেহেতু আমাদের রেজিস্ট্রেশন অথবা সাইন আপ লেখা নেই, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট আছে, সুতরাং আমরা এটাতেই ক্লিক করব অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। এটাতে আমি ক্লিক করলাম। এখন এখানে দেখাচ্ছে যে আমি কি জন্য এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাই, আমার পার্সোনাল ইউজের ক্ষেত্রে অথবা বিজনেসের ক্ষেত্রে। আমি যেহেতু আমার পার্সোনাল ইউজের ক্ষেত্রে আমি এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, সুতরাং আমি এটাতে ক্লিক করব।
পার্সোনাল অ্যাকাউন্টে আমি ক্লিক করলাম। এখন দেখেন ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট, এন্টার ইওর নেম। তো এখানে দুইটা ফিল্ড দিয়েছে, একটাতে আমার ফার্স্ট নেম আর একটাতে আমার লাস্ট নেম বসাতে বলতেছে। এখানে অপশনাল লেখা আছে, তো এটা বাধ্যতামূলক নয়। এটা আমরা দিলেও পারি, না দিলেও পারি। যেহেতু আমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম আছে, সুতরাং আমরা এইটা দুইটাই আমরা পূরণ করে যাব। আমি দিই আমার নাম সোহেল একে আক্তার। নেক্সটে ক্লিক করব। এখন বেসিক ইনফরমেশন, এন্টার ইওর বার্থডে অ্যান্ড জেন্ডার। মানে এখানে আমাদের জেন্ডার এবং বার্থডে যে ডিটেলসগুলো এগুলো ফিল আপ করতে বলতেছে। আমি এখানে মাসে আমি জানুয়ারি দিই, আমার 25/1998 এবং জেন্ডারে আমি মেল সিলেক্ট করলাম। আপনাদের যে জেন্ডার ওই জেন্ডারটা আপনারা সিলেক্ট করবেন, দেন নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এইখানে দেখেন ইউজার নেম দিতে বলতেছে। এখানে কিন্তু আমরা সংখ্যা দিব না। ইউজার নেমের ক্ষেত্রে আমরা কিন্তু সংখ্যা দিব না। আমরা যারা জিমেইল অ্যাকাউন্ট এর আগে ক্রিয়েট করেছি, আমরা 1 2 3 4 5 6 এই ধরনের সংখ্যা ইউজ করেছি নামের সাথে। তো এটা যদি আমরা দিই, তাহলে আমাদের কিন্তু আমাদের যে ইমেইল অ্যাড্রেসটা এটা কিন্তু আনপ্রফেশনাল দেখাবে। সুতরাং আমরা এখানে সংখ্যা ইউজ করব না। আমরা যেহেতু প্রফেশনালি কাজ করব, সুতরাং আমরা সংখ্যা এড়িয়ে চলব। আমি সংখ্যা বাদে একটা নাম দিই, HOACL সোহেল একে আক্তার .eu। সংখ্যা বাদে আমি একটা ইউজার নেম দিলাম এবং আমি নেক্সটে ক্লিক করি। দেখেন কিন্তু আমার নামটা নিয়ে নিয়েছে। এই ধরনের আপনারা ইউজার নেম দিবেন সংখ্যা বাদেই, তাইলে আপনাদের মেইলটা কিন্তু সুন্দর দেখাবে। ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড, মানে আমাদের একটা মজবুত পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলতেছে। আমরা মজবুত পাসওয়ার্ড কিভাবে ক্রিয়েট করে? মজবুত পাসওয়ার্ড হচ্ছে 6 থেকে 8 ক্যারেক্টারের হয়ে থাকে এবং এইখানে স্পেশাল ক্যারেক্টারের ইউজ হয়ে থাকে। ছোট হাতের অক্ষর ইউজ হয়ে থাকে, বড় হাতের অক্ষর ইউজ হয়ে থাকে। তো আমরা ক্যাপিটাল লেটার সবগুলো আমরা মিক্স করে একটা স্ট্রং পাসওয়ার্ড কিন্তু তৈরি করতে পারি। আমি একটা এখানে তৈরি করি। 5 আমি কিন্তু ছোট হাতের দিয়েছি এবং বড় হাতের দিয়েছি। এখন আমরা কিছু সংখ্যাও ব্যবহার করতে পারি। তারপরে আমরা কিছু স্পেশাল ক্যারেক্টারও কিন্তু ব্যবহার করতে পারি। এই যে আমাদের একটা মজবুত পাসওয়ার্ড ক্রিয়েট হলো, এতে আমাদের অ্যাকাউন্টের সুরক্ষা কিন্তু আরো বেড়ে গেল। এখন এই পাসওয়ার্ডটা আমাদের কিন্তু স্ট্রং হয়েছে এবং আমরা আমাদের যেমন স্ট্রং পাসওয়ার্ড দিতে বলছে, আমরা ঠিকই স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করেছি। পাসওয়ার্ডটা এখানে বসালাম কপি করে এনে এবং এইখানেও ওই একই পাসওয়ার্ড আমাকে দিতে বলছে, দিয়ে কনফার্ম করতে বলছে। এই যে দুইটাই কিন্তু এক পাসওয়ার্ড। দেন নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে রিকভারি ইমেইল অ্যাড্রেস। আমাদের যদি আমরা যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি, এই অ্যাকাউন্টে যদি কোনো সমস্যা হয়, তাইলে আমরা এই রিকভারি ইমেইলের মাধ্যমে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ঠিক করতে পারি। তো আমি এখানে আমার যেহেতু পূর্বে অনেক মেইল আছে, আমি তার ভিতর থেকে একটা মেইল ইউজ করি। আপনাদের যদি না থাকে রিকভারি ইমেইল অ্যাড্রেস, আপনাদের ইউজ না করলেও এটা হবে। এখানে আপনারা স্কিপ করে যাবেন। আমি দিই নীরব সোহেল। এটা আমার অনেক আগেকের মেইল, এজন্য এখানে আমি সেই সময় নাম্বার ইউজ করতাম, এখন আর করি না। @gmail.com। দেন এইখানে ইন্টার প্রেস করব। এখন দেখেন আমার মেইলটা কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। তো আপনারা চেষ্টা করবেন সবসময় এমন প্রফেশনাল
ইমেইল ক্রিয়েট করার। এখন নেক্সটে ক্লিক করব। আমার কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। আপনাদের কিন্তু এরই মাঝে নাম্বার ভেরিফিকেশন করার প্রয়োজন হতে পারে। যদি নাম্বার ভেরিফিকেশন করতে বলে আপনারা নাম্বার ভেরিফিকেশন করবেন। জিমেইল ক্রিয়েট করার পরে জিমেইলের যে মূল ইন্টারফেস, এই ইন্টারফেসটা আমাদের সামনে ওপেন হলো। এখন আমরা যদি লক্ষ্য করি এই কর্নারে 9 ডট আছে, এখানে লেখা দেখাচ্ছে গুগল অ্যাপস। এইটাতে যদি আমরা ক্লিক করি, এই দেখেন এখানে কিন্তু গুগল শিট এইটা আছে। আর এইটাই কিন্তু আমরা দেখব এই ক্লাসের মাধ্যমে। এছাড়াও গুগলের আরও যত সার্ভিস আছে সেইগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এই একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করার মাধ্যমে আমরা কিন্তু গুগলের আরও অনেক অ্যাকাউন্টের অ্যাক্সেস কিন্তু পেয়ে গেলাম উইদাউট ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। মানে এই জিমেইল অ্যাকাউন্টটা এই সার্ভিসের সাথে ইন্টিগ্রেট করা আছে, যেই কারণে আমাদের এই সার্ভিসগুলো ব্যবহারের ক্ষেত্রে আর কোনো নতুন করে অ্যাকাউন্ট খোলার প্রয়োজন নেই। সুতরাং আমরা এখন গুগল শিটের যে দুইটা কাজ, এই দুইটা কাজ কিন্তু আমরা দেখব। এর জন্য আমরা গুগল শিটে এইখানে ক্লিক করতে পারি, অথবা এইখানেও দেখেন 9 ডট আছে। আমরা যখন ব্রাউজার ওপেন করব এইখানে 9 ডট দেখাবে। এইখান থেকেও কিন্তু আমরা গুগল শিট ওপেন করতে পারি। তো আমরা এইখান থেকে ওপেন করি। এক জায়গা থেকে ওপেন করলেই হবে। এখান থেকে আমরা নতুন একটা শিট নিয়ে নেব, ব্ল্যাঙ্ক শিট। তো এটাতে ক্লিক করব। তো ব্ল্যাঙ্ক শিট আমাদের সামনে ওপেন হলো। ওপেন হওয়ার পরে আমরা এখানে দিয়ে দিই গট ইট, এটা আমরা কেটে দিই। দেন আমাদের যে মূল বিষয়, আমরা গুগল শিটের যেই কাজ করব সেই কাজ অনুযায়ী কিন্তু আমরা গুগল শিটের নাম দিব, যাতে পরবর্তীতে এই শিট আমাদের খুঁজতে সুবিধা হয়, অথবা আমরা এই শিটের নাম দেখেই কিন্তু বুঝতে পারি যে এর ভিতরে কি কাজ করা হয়েছে। আমি নাম দিই, আমরা যেহেতু গুগল শিট লার্নিং, এই ধরনের আপনারা কাজ রিলেটেড নাম দিবেন গুগল শিটের। লিড জেনারেশন কাজের জন্য আমাদের কিন্তু বিভিন্ন সাইট থেকে ডাটা কপি পেস্ট করে এইখানে রাখতে হয়। তো আমরা যদি সাধারণভাবে কপি পেস্ট করি, আমাদের গুগল শিটের যে একটা ফরম্যাট আছে ওই ফরম্যাটটা কিন্তু আর থাকে না। তখন আমাদের শিটটা কিন্তু দেখতে আনপ্রফেশনাল লাগে, এবং একজন আনপ্রফেশনাল যেভাবে কাজ করে শিটটাও কিন্তু ওইভাবে দেখা যায়, যে বোঝা যায় যে সে কাজ পারে না। সুতরাং আমরা চেষ্টা করব সবসময় প্রফেশনাল ওয়েতে কাজ করার। তো আমরা দেখি এখন কিভাবে কাজ করে বা কপি পেস্ট করে। আমরা দেখার জন্য লিখি গুগল। এইখানে দেখেন অনেক লেখা আছে বা অনেক ডাটা আছে। এইগুলো কিন্তু এককভাবে আছে। এই লেখাটা একটু বোল্ড ভাবে আছে, এই লেখাটা একটু লিঙ্ক করা আছে এবং বড় আকারে আছে, এবং এই লেখাটা কিন্তু এর থেকে বড়ভাবে রয়েছে। আমরা যদি সাধারণভাবে কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এবং সাধারণভাবে যদি পেস্ট করি, দেখেন কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করি। তো এটা কিন্তু সাধারণভাবে আমরা কপি পেস্ট করি এইভাবেই। আমরা আরও কিছু ডাটা কপি করি, এই যে বড়টা লিঙ্ক আকারে যেটা রয়েছে, এটা যদি আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, এইটা কিন্তু একরকম আর এটা কিন্তু আর এক রকম দেখাচ্ছে। এটা একটু ছোট দেখাচ্ছে, এটা একটু বড় এবং নীল কালারের দেখাচ্ছে। এইভাবে যদি আমরা এটা একটু কপি করি এবং পেস্ট করি, দেখেন এইটা এটা একরকম, এটা একরকম, এটা একরকম। তো এইভাবে আমাদের শীটটা কিন্তু বাজে দেখাচ্ছে। তো আমরা চেষ্টা করব প্রফেশনাল ওয়েতে কাজ করার, যাতে এইভাবে ভেঙে না যায়। এই জন্য আমরা কপি করার সময় কন্ট্রোল সি দিয়েই কপি করব। এই যে কন্ট্রোল সি দিয়েই কপি করব, এবং পেস্ট করার সময় আমরা কি করব, কন্ট্রোল শিফট ভি ব্যবহার করব।
আরো কিছু আমরা কপি করি। এই যে কন্ট্রোল শিফট ভি পেস্ট করার সময় কন্ট্রোল শিফট ভি, এই লেখাটাও যেমন এইটাও কিন্তু তেমন। এই লেখাটার সাইজ যেমন এই লেখাটার সাইজও কিন্তু একই। এই ক্ষেত্রে আমাদের কিন্তু আমরা যে দুইটা ডাটা পেস্ট করেছি এটা কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে এবং আমাদের গুগল শিটের যে ডিফল্ট একটা ফরম্যাট ছিল এই ফরম্যাট অনুযায়ী কিন্তু এখন ডাটাগুলো বসেছে, এই জন্যই কিন্তু সুন্দর দেখাচ্ছে। আমরা যদি এইটাও কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং কন্ট্রোল শিফট ভি দিয়ে পেস্ট করলাম, তিনটা লেখার সাইজে কিন্তু একই রকম। এটার কারণ এই এইগুলো কিন্তু এক একটা ডিজাইন বা এক একটা ফরম্যাটে আছে। দেখেন এইটা এক ফরম্যাটে আছে, এইটা এক ফরম্যাটে আছে, এইটা কিন্তু আর এক ফরম্যাটে আছে। তো আমরা যখন কন্ট্রোল প্লাস শিফট প্লাস ভি দিয়ে আমরা যখন পেস্ট করি তখন এই ফরম্যাটটা কিন্তু আর বসে না, বসে শুধু আমাদের এই ডাটাটাই বা এই ভ্যালুটাই কিন্তু এখানে বসে। সেক্ষেত্রে আমাদের শিটের মান কিন্তু প্রফেশনাল দেখায়। তো এইভাবে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং পেস্ট করার সময় কন্ট্রোল প্লাস শিফট প্লাস বি দেব, দিয়ে আমরা ডাটা পেস্ট করব। এই ছিল কপি পেস্ট করার উপায়। এখন আমরা দেখি কিভাবে একটা রো অথবা একটা কলাম ফ্রিজ এবং আনফ্রিজ করতে হয়। আমি এই ডাটাগুলো ডিলিট করে নিই। আমাদের কিন্তু জানা প্রয়োজন কোনটা রো এবং কোনটা কলাম। তো আমি এই বিষয়টা ক্লিয়ার করে নিই আগে। এই যে সারি দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে একটা কলাম, এই যে এইগুলো কিন্তু এক একটা কলাম বলে, এবং এই যে সারিটা দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু এক একটা রো, এই যে এগুলো কিন্তু এক একটা রো। তো রো কলাম কি এটাও কিন্তু আমরা বুঝতে পেরেছি। এখন আমরা এই ফ্রিজ কখন ব্যবহার করে থাকি? যখন আমাদের অনেক ডাটা নিয়ে কাজ করতে হয় তখন কিন্তু আমাদের ওই ডাটার যে হেড, ওই হেডটা কিন্তু আমাদের সামনে সবসময় ভিজিবল বা দৃশ্যমান করে স্থির করে রাখতে হয়, যাতে আমরা বুঝতে পারি যে কোন রোর কোন কলামে আমরা কি ডাটা রেখেছি। এই বিষয়টা সহজে বোঝার জন্য কিন্তু আমরা এই কাজটা করে থাকি। যেমনটি আমরা যদি এখানে লিখি টাইটেল, এখানে নেম, আমরা যেহেতু এই শীটে আগে সাধারণভাবে কপি পেস্ট করছিলাম এই জন্য কিন্তু এই শীটটা সেই অবস্থায় রয়ে গেছে। ইমেইল, তো এখন এখানে লিখি নাম্বার, এইখানে ওয়েবসাইট। এখন যখন আমরা কাজ করতে করতে এখানে নাম্বার লিখবো 1, এখানে টাইটেল লিখবো, এখানে নাম লিখবো, এখানে ইমেইল লিখবো এবং এইখানে ওয়েবসাইট লিখবো। এইভাবে লিখতে লিখতে কিন্তু আমাদের আস্তে আস্তে আমরা নিচে আসবো। যখন আমরা নিচেই চলে আসবো এখন কিন্তু আমরা আর বুঝতে পারবো না যে কোন জায়গাটায় কি লেখা ছিল, এই জায়গায় কি ছিল, এই জায়গায় কি ছিল। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের এই রোটা বা আমাদের এই ডাটার হেডটা কিন্তু আমাদের ফ্রিজ করা প্রয়োজন। রোটা আগে সিলেক্ট করে নেব। একটা রো ফ্রিজ করার সময় রোটা আগে আমরা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে ভিউতে যাব, ভিউতে যাওয়ার পরে ফ্রিজ আছে, এইখান থেকে আমরা ওয়ান রোতে ক্লিক করব। তাহলে কিন্তু এখন আমরা যত ডাটাই এখানে বসাই বা আমরা যত নিচেই আসি না কেন আমাদের কিন্তু ডাটার হেড কিন্তু এইখানে আমাদের সামনে ভিজিবল অবস্থায় আছে, দৃশ্যমান এবং স্থিরভাবে আছে। সেই ক্ষেত্রে আমরা কিন্তু বুঝতে পারছি এই জায়গায় ওয়েবসাইট, এই জায়গাটায় নাম, এই জায়গায় টাইটেল। তো এই বোঝার সুবিধার্থে আমাদের এই ডাটার যে হেড এটা কিন্তু ফ্রিজ করা লাগে এবং এটা আমরা কিভাবে আনফ্রিজ করব এটা আমরা একইভাবে ভিউতে যাব, ভিউতে যাওয়ার পর ফ্রিজ এবং এইখানে
নো তে ক্লিক করলে আমাদের কিন্তু আনফ্রিজ হয়ে যাবে। একইভাবে একটা কলমও কিন্তু একই কারণে আমাদের ফ্রিজ এবং আনফ্রিজ করার প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে কলামটাও ঠিক একইভাবে ভিউতে যেয়ে ফ্রিজে যেয়ে এখানে আমরা যদি ওয়ান কলাম সিলেক্ট করি তাহলে কিন্তু এই কলামটা এখন দৃশ্যমান এবং স্থির রয়েছে। এবং আমরা যদি এখন আনফ্রিজ করতে যাই সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের ফ্রিজ এবং নো কলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ফ্রিজ এবং আনফ্রিজ কেন ব্যবহার করা হয় এবং কিভাবে করে। একটা ক্লাসে যেভাবে ডিটেল সহ আলোচনা করা হয় ঠিক একইভাবে আমিও চেষ্টা করেছি আমার এই কোর্সের ক্লাসে ডিটেলস সহ আলোচনা করার। এভাবে যদি পরবর্তী ক্লাসও আপনারা অ্যাটেন্ড করতে চান বা পরবর্তী ভিডিও আসার সাথে সাথে আপনারা যদি সহজেই পেয়ে যেতে চান তাহলে আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিবেন। পরবর্তীতে দেখা হবে ইনশাআল্লাহ।